কলতান দাশগুপ্তর খপ্পরে পড়ে ছাত্র রাজনীতিতে আসা। তো তাহলে পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর ছাপ লাগানো ব্যালট কি তৃণমূল নেতাদের খেয়ে ফেলতে হতো? বর্তমানে বাংলায় সিপিএম এর কোনো আসন নেই, কারণ কলেজটা তোলাবাজি, কাটমানি, লুটের আখড়া তৈরি করতে হবে। ছাত্র যুবদের এজেন্ডা সবসময় হচ্ছে যে বেকারদের চাকরি পেতে দিতে হবে। ইতিহাস বইতে সিঙ্গুর আন্দোলনে এমন লোকের নাম আছে যিনি এখন দুর্নীতির দায়ে জেল খাটছেন। বর্তমানে ভোটার লিস্ট নিয়ে বিতর্ক তুঙ্গে। নির্বাচন কমিশনের এটা দেখার কাজ না কে ভারতের নাগরিক আর কে ভারতের নাগরিক নয়। অন্যান্য রাজ্যে তীব্র আক্রমণের মুখে পড়ছেন এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, কেন পড়বেন? এই বাংলা ভাষী আর বাংলাদেশি এই দুটোর মাঝখানে সিপিএম এর অবস্থান কি? দিল্লি পুলিশের মাথায় যারা আছেন মাতব্বররা, ওরা তো সংবিধানের ৮ম তফসিলটা পড়েননি। অমিত মালব্যের কথার বিরোধিতা এখানকার বিজেপির নেতারা কেন করতে পারছেন না? কোথাও এখনো বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে পড়ে? ইডি বা সিবিআই এখনো অবধি যে তৃণমূলের ওই নেতাদের দুর্নীতি ধরতে পারলো না, তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী বা অমিত শাহ বা শুভেন্দু অধিকারী তারা আর কোনো জবাব দিচ্ছেন না। দল এবং সরকার দুটোই দুর্নীতিতে এত ডুবে পড়েছে, ফলে কে এখন কার মাথা ধরবে এটা নিয়ে কিন্তু তীব্র লড়াই আছে। আমার মাটি আমার মা মৌলবাদের হবে না, আমার মাটি আমার মা সন্ত্রাসবাদের হবে না। যদি গোটা সিস্টেমটাকে ধরতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরতে হয়, মমতা ব্যানার্জিকে ধরতে হয়, তাহলে কোন ফাঁক গলে শুভেন্দু অধিকারীর মধ্যে দিয়ে বেরিয়ে চলে যান আমি বুঝতে পারছি না। আজ আমরা যে বিশেষ অতিথির কাছে এসছি, তিনি একসময় ছিলেন এসএফআই এর ছাত্র নেতা, তারপর ডিওয়াইএফআই নেতা, বর্তমানে সিপিআইএমে। আজ আমরা এসছি সিপিআইএম নেতা এবং সবার খুব পরিচিত কলতান দাশগুপ্তর কাছে। দাদা, আমরা যখন সৃজনদার ইন্টারভিউ নিয়েছিলাম, সৃজন ভট্টাচার্য, তখন দাদাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে ছাত্র রাজনীতিতে কেন, দাদা বলেছিলেন যখন আমি ছাত্রাবস্থায় যাই কলেজে তখন এই কলতান দাশগুপ্তর খপ্পরে পড়ে আমার ছাত্র রাজনীতিতে আসা। তো আমি কলতান দাশগুপ্তকে আজকে জিজ্ঞেস করতে চাই যে আজকের দিনে দাঁড়িয়েও মার্ক্সবাদ আঁকড়ে থাকা কেন? মার্ক্সবাদ তো মানুষকে ভালো রাখার দিশা দেখিয়েছে বছরের পর বছর ধরে। যে মার্ক্সবাদ বলেছিল, সাম্রাজ্যবাদ বিরোধিতার কথা আমাদের শিখিয়েছিল, যারা বলতেন যে এসব ফালতু জিনিস কোনো কাজে লাগে না, আজকে ট্রাম্পের এই শুল্ক যুদ্ধের পর দেখছি যে তাদেরকেই সাম্রাজ্যবাদ বিরোধিতা করতে হচ্ছে। যে মার্ক্সবাদ বলেছিল সমান বেতন চাই, সমকাজে সমবেতন চাই, মহিলাদেরকে তার ন্যূনতম যোগ্যতা বেতন দিতে হবে, আজকে আরএসএস তার ১০০ বছরে যেসব কাগজপত্র বের করছে, লেখালেখি ইত্যাদি, তাতেও সেই কথাগুলো রয়েছে। ফলে গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, তার ভালো থাকার জন্যে মার্ক্সবাদ প্রয়োজনীয়। যে মানুষ শোষিত হচ্ছেন তাদের ভালো থাকার জন্য মার্ক্সবাদ প্রয়োজনীয়, সেই জন্যেই মার্ক্সবাদকে আঁকড়ে রয়েছে। আপনি যেটা বললেন যে বিরোধীরা এরকম বলছে, এটা সত্যি যে বর্তমানে বাংলায় সিপিএমের কোনো আসন নেই, বিধানসভা লোকসভা কোনোটাতেই আসন নেই। বিরোধীরা বারবার বলছে সিপিএম নাকি অপ্রাসঙ্গিক এখন রাজনীতিতে, সত্যি কি তাই? সিপিআইএম যদি অপ্রাসঙ্গিক হতো তাহলে পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর ছাপ লাগানো ব্যালট কি তৃণমূল নেতাদের খেয়ে ফেলতে হতো? যদি অপ্রাসঙ্গিক হতো তাহলে সিপিআইএম বেশি ভোট পেতে পারে যে পাড়ায়, তার ব্যালট কি নালাতে ডুবিয়ে দিতে হতো? একাধিক কর্মী খুন হতো তো পঞ্চায়েত নির্বাচনে। সিপিআইএম অপ্রাসঙ্গিক হলে যদি সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা ঘটে, আরজি করের ঘটনা ঘটে, পার্কস্ট্রিটের ঘটনা ঘটে, চাকরি চুরির ঘটনা ঘটে, তাহলে সেই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করার জন্যেই সিপিআইএম প্রাসঙ্গিক। এই যে কসবা ল কলেজের ঘটনাটা তুললেন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি ইউনিয়নের যেসব দাদারা আছেন তারা কখনো তোলাবাজি, কখনো অধ্যাপককে মারধর কিংবা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন তথাকথিত ইউনিয়নের দাদারা। প্রাক্তন ছাত্রনেতা বর্তমানে ছাত্র রাজনীতির পরিস্থিতি নিয়ে কি বলবে? এটা তো ছাত্র রাজনীতি হচ্ছে না। পশ্চিমবাংলায় যেটা হচ্ছে সেটাকে ছাত্র রাজনীতি বলা যায় না, তাহলে তো গুন্ডাগিরি, দাদাগিরি। ছাত্র রাজনীতি যদি হতো তাহলে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচনটা সরকার করাত। ছাত্র সংসদ নির্বাচন কেন করানো হয়? ছাত্ররা তার অধিকারের কথা বলবে এবং সেইখানে যত ছাত্র সংগঠন থাকবে তারা নিজেদের দাবি দাওয়া নিয়ে লড়াইতে যাবে, তারা তাদের কথা বলবে, সব ছাত্রছাত্রীরা তাদের কথা শুনবে, নিজের রাজনৈতিক মত তৈরি করবে, সেই মতের লড়াই হবে, ফারাক হবে, বিতর্ক হবে, তারপর নির্বাচন হবে, কে জিতবে কে হারবে। এই গোটা প্রসেসটা যাতে করে আসলে ভালো রাজনীতিবিদ তৈরির ব্যবস্থা হতে পারতো ভবিষ্যতের জন্য, গোটা প্রসেসটাকে তৃণমূল ধ্বংস করে দিয়েছে। কারণ কলেজটা তোলাবাজি, কাটমানি, লুটের আখড়া তৈরি করতে হবে এবং ভালো ছেলেমেয়েরা যদি রাজনীতিতে চলে আসে তাহলে এই যে লুট চলছে চারিদিকে তৃণমূলের বিভিন্ন নেতাদের পক্ষ থেকে, সেই লুটটা করা যাবে না।
ফলে ওরা কুপমণ্ডুকের মতো নিজেরা কয়েকজন থাকবে, নিজেরাই সব লুটে পুটে খাবে, ভালো ছেলে মেয়েদের ঢুকতে দেবে না বলে ছাত্র রাজনীতি বন্ধ। কলেজগুলোতে নির্বাচন হোক, ছাত্ররা তাদের মতের কথা বলতে পারুক, দেখবে যে পরিবেশ পরিস্থিতিটা এখন আছে সেটা আমূল বদলে যাবে। ঠিক এখান থেকেই আমি আসব। শুধু আপনি বলে নন, আমরা দেখেছি বহু রাজনীতিবিদ, সুজন চক্রবর্তী থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ছাত্র রাজনীতি থেকে উঠে এসছে। বর্তমানে এই যে পরিস্থিতিটা এসে দাঁড়িয়েছে, তার ফলেই কি ভালো ছেলেমেয়েরা ছাত্র রাজনীতিতে আসতে চাইছে না? একদমই তাই। যখন অতীতের নেতারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন, তখন ছাত্র রাজনীতির যে পরিবেশ ছিল, সেখানে শুধু ছাত্র সংসদ নির্বাচন না, কলেজের মধ্যে দেওয়াল পত্রিকা থেকে আরম্ভ করে তার প্রতি বছর কে ভালো রেজাল্ট করছে, কারা ভালো পড়াশোনা করতে পারছে না, তাদের জন্যে কলেজের সিনিয়র দাদা দিদিরা ভালো করে তাদের সাহায্য করার ব্যবস্থা, এই গোটা প্রক্রিয়াটা, কলেজে কোন সাবজেক্টের টিচার নেই সেটা আনার জন্যে আন্দোলন, এই গোটা প্রক্রিয়াটা আসলে রাজনীতিবিদ হিসেবে আমাদেরকে তৈরি করেছে। যেমন একজন ভালো ইঞ্জিনিয়ার তৈরি হতে হয়, ডাক্তার তৈরি হতে হয়, তেমন ভালো রাজনীতিবিদও তৈরি হতে হয়। আজকে যারা ছাত্র রাজনীতি মানে শুধু দাদাগিরি বুঝেছেন, শুধু মনোজিৎ মডেল বুঝেছেন, শুধু কলেজে পয়সা চুরি বুঝেছেন, তারা যখন ভবিষ্যতে কোথাও আরও বড় জায়গায় রাজনীতিতে যাবেন, বুথ দখল ফকল করে ভোটে জিতবেন, তখন মানুষের জন্য কাজ করাটা তো তার মাথাতেই থাকবে না, কারণ তার ভিতটা তৈরি হয়েছে লুট দিয়ে। তৃণমূল তাই শিখিয়েছে, লুট দিয়ে, ধর্ষণ দিয়ে, রাহাজানি দিয়ে। উনি যখন আরও বড় স্কেলে রাজনীতি করতে যাবেন, তখন তো ওইগুলোই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এই পরিবেশটা বদলাতে হবে বলে আমরা বামপন্থীরা বারংবার লড়াইয়ের ময়দানে থাকছি। 2026-এ বিধানসভা নির্বাচন আসছে। লোকসভা নির্বাচনের নিরিখে সিপিএমের বর্তমানে ভোট হচ্ছে 5.7%, কিন্তু সেটা সেন্ট্রালাইজ হচ্ছে না বলে সিপিএম তার সমানুপাতিক হারে আসন পাচ্ছে না। 2026-এর এই আসন্ন বিধানসভা নির্বাচনে বাম ছাত্র যুবদের কি এজেন্ডা থাকবে এই ভোটটা সেন্ট্রালাইজ করার? ছাত্র যুবদের এজেন্ডা সবসময় হচ্ছে যে বেকারদের চাকরি পেতে দিতে হবে। এই যে নিউ এডুকেশন পলিসি বিজেপির কায়দায় তৃণমূল পশ্চিমবাংলায় চালু করেছে, সেইটা বন্ধ করতে হবে। ভালোভাবে পড়াশোনা করা যায় সেই রকম এডুকেশন সিস্টেম চালু করতে হবে। গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে পশ্চিমবাংলায় ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, সেই পরিবেশের পরিবর্তন ঘটাতে হবে। পশ্চিমবাংলায় গত 13 বছরের শিল্প সম্মেলন তো কোটি কোটি হলো, কিন্তু শিল্প তৈরি হলো না বলে আজকে পরিযায়ী শ্রমিক হচ্ছে, বাইরে কাজে চলে যাচ্ছে। তাদেরকে পশ্চিমবাংলায় কাজের ব্যবস্থা করে দিতে হবে, এই দাবিতে ছাত্র যুবরা লড়াই করবে। আজকে সিলেবাস বদলে দিচ্ছে, রবীন্দ্রনাথ নজরুলের কবিতা পড়ানো হবে না, আজকে সিলেবাস বদলে দিয়ে ওই ইতিহাস বইতে সিঙ্গুর আন্দোলনে এমন লোকের নাম আছে যিনি এখন দুর্নীতির দায়ে জেল খাটছেন। তাহলে এই ইতিহাস পড়াশোনা করে তো আমাদের কোনো লাভ নেই। এই ইতিহাস পড়াশোনা না হতে পারে, এই রকম একটা পরিবেশে বামপন্থী ছাত্র যুবরা আমরা 26-এর নির্বাচনের পর যেতে চাই। বর্তমানে ভোটার লিস্ট নিয়ে বিতর্ক তুঙ্গে, শুধু রাজ্য রাজনীতি বলে নয়, জাতীয় রাজনীতিতে এই ইস্যুটা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি বিজেপি বলছে ভোটার লিস্ট সংশোধন মানে আমরা বেআইনি অনুপ্রবেশকারীদের সরাচ্ছি, তৃণমূল বলছে না তোমরা আসল লোকেদের নাম কেটে দিচ্ছ, এরকম আর কি। তো সিপিএম এই দুটোর মাঝখানে কোথায় দাঁড়িয়ে? সিপিআইএম এই দুটোর মাঝে নেই। তৃণমূল বিজেপি একদিকে, সিপিআইএম উল্টো দিকে। আচ্ছা, বাংলাদেশে যদি সংখ্যালঘু নির্যাতন হয়, তাহলে হিন্দু ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছেন। আবার বিজেপি বলছে যারা ওপার থেকে চলে আসে তারা সবাই মুসলিম। তাহলে যারা নির্যাতন করছেন বলে বিজেপি দাবি করছে, তারাই কেন পশ্চিমবাংলায় চলে আসবেন? অর্থাৎ একটার মধ্যে গণ্ডগোল হয়ে গেল। নাম বাদ দেওয়ার কথা যদি আপনি বলেন, অতীতে যখন আমরা নাম বাদ দেওয়ার কথা বলেছিলাম, যে মানুষ মারা গেছেন তার নাম বাদ দেওয়ার কথা, তৃণমূলের চাপে পড়ে ইলেকশন কমিশনের যারা অফিসাররা আছেন তারা সেই নাম বাদ দিতে পারেননি। তাহলে এখন সেই নাম বাদ দিতে হবে। কিন্তু বিজেপি যে জিগিরটা তুলছে যে সব বিদেশি বাদ দিয়ে দেবো, অমুক তমুক, 21শে জুলাই সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন যে হলফনামাটা জমা দিয়েছে, তাতে কিন্তু বিদেশি কাউকে ধরা গেছে বলে ওরা হলফনামায় জমা দিতে পারেনি, বলেছে ডুপ্লিকেট নাম আছে, মারা গিয়েছেন তাদের নাম আছে। তাহলে নির্বাচন কমিশন এইটা কেন বললো, এটা একটা প্রশ্ন। এই জিগিরটা কেন তুললো, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের এটা দেখার কাজ না কে ভারতের নাগরিক আর কে ভারতের নাগরিক নয়, দেখার কথা কিন্তু আসলে স্বরাষ্ট্র দপ্তরের, এটা সংবিধান বর্ণিত অধিকার। নির্বাচন কমিশন হঠাৎ ঢুকে গিয়ে ও রোহিঙ্গা, ও রাজবংশী, আদিবাসী এগুলো ঠিক করে দিতে পারে না। এখতিয়ার বহির্ভূত কাজ করছে। কেন করছে? কারণ বিজেপি আরএসএস তাদের মাথায় এরকম লোকেদেরকে ঢুকিয়েছে যারা আসলে এই জিগির তুলে, এর আগে যেমন এনআরসির জিগির তুলে ভোটটা এক জায়গায় করার চেষ্টা হয়েছিল, এইবারও এসআইআরের জিগির তুলে
রুটি কাপড়া মাকানের ইস্যুটাকে পেছনে ফেলে আমি যাতে আমার ভোটার লিস্টে নাম আছে কিনা, বাবা বেঁচে থাকতে পারবো না আমাকে ওপার বাংলায় পাঠিয়ে দেবে ওই মেশিনে করে, এই ভয়টাতে যাতে এবারের গণতন্ত্রের যা আমাদের পরিসর সেটা সংকুচিত হয় তার চেষ্টা করা হচ্ছে। মানে আপনি বলতে চাইছেন যে এইটা ভোট পার হওয়ার একটা গিমিক? এইটা জিগির তোলার একটা লিমিট, উন্মাদনা তৈরি করা হচ্ছে, মানুষকে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই যেমন বাংলাভাষী বলে অন্যান্য রাজ্যে তীব্র আক্রমণের মুখে পড়ছেন এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। কেন পড়বেন? ভাষা তো তার নিজস্ব। এবার ওইখানে বাংলাভাষী আক্রান্ত হচ্ছে বলে যদি পশ্চিমবাংলায় আবার কেউ হিন্দিভাষী মানুষকে আক্রমণ করতে শুরু করেন, তাহলে যে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে, একটা নৈরাজ্য সৃষ্টি হবে, এইটাই বিজেপি আসলে চায় এবং এটাই তৃণমূল চায় যে এই নৈরাজ্য তৈরি হলে তখন আসলে চাকরি চুরি হলো কিনা, নির্যাতনের বিচার হলো কিনা, 100 দিনের কাজের টাকা চুরি হলো কিনা, সেইটা ভোটের এজেন্ডায় থাকবে না, খালি এইগুলো ভোটের এজেন্ডায় চলে আসবে। বাংলা ভাষাকে দিল্লি পুলিশ উল্লেখ করছে বাংলাদেশি ভাষা বলে, আর এইখানে সেই বাংলা ভাষার অস্মিতাকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল। এই বাংলা ভাষী আর বাংলাদেশি এই দুটোর মাঝখানে সিপিএমের অবস্থান কী? দিল্লি পুলিশের মাথায় যারা আছেন মাতব্বররা, ওরা তো সংবিধানের 8ম তফসিলটা পড়েননি। 8ম তফসিলে বাংলা ভাষাকে ভারতবর্ষের অন্যতম ভাষা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই যে 100 টাকার নোট তো বাতিল হয়ে গেছে, পুরনো 100 টাকার নোটে যে 15টা ভাষায় লেখা থাকতো, এটা 100 টাকা, তার মধ্যে বাংলা ভাষা ছিল। আসলে দিল্লি পুলিশও তো অমিত শাহর দপ্তরের আন্ডারে। ওরা যেটা করতে চেয়েছে যে এই করে একটা উন্মাদনা, একটা জিগির তোলা, একটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করার চেষ্টা করতে চেয়েছে। এবং এটাও তো আমাদের কথা যে এই এত পরিযায়ী শ্রমিকের ওপর আক্রমণ, এত শ্রমিক পরিযায়ী হন কেন? যখন সরকার, রাজ্য সরকার, কেন্দ্রের সরকার 13 বছর সময় পেয়েও পশ্চিমবাংলায় কোনো শিল্প তৈরি করতে পারে না, তখন তাদের ব্যর্থতার জন্যে এ রাজ্যের শ্রমিককে অন্য রাজ্যে পরিযায়ী হিসেবে চলে যেতে হয়। তাহলে এই যে তৃণমূলের ব্যর্থতা, যে পরিযায়ী কেন যেতে হলো, কারণ নিজের এলাকায় কাজের সুযোগ নেই, এই পরিযায়ী শ্রমিক, পরিযায়ীদের কাজ না পাওয়ার যন্ত্রণা, এইটা নিয়ে বিজেপি কথা বলছে। বিজেপি বাংলা ভাষা নিয়ে কথা বলছে, অহেতুক। বাংলা ভাষা নিয়ে তো বিজেপির এখানকার নেতারা কথা বলে। তাহলে অমিত মালব্য যে কথা বলেছেন, অমিত মালব্যের কথার বিরোধিতা এখানকার বিজেপির নেতারা কেন করতে পারছেন না? নিজেরা তো বাংলা ভাষায় কথা বলে, কেন করতে পারছেন না? কারণ বিজেপির ওইটা সিস্টেম আছে, আরএসএস স্কিম করে দিয়েছে যে এবারের নির্বাচনটা আসলে এই এজেন্ডার মধ্যে দিয়ে হবে। একটা ছাত্র যখন উঠবে কলেজে, তার এই ভয়গুলো থাকছে, এই ইউনিয়নের দাদার একটা ভয় থাকছে, আবার অন্যদিকে সে চোখের সামনে দেখতে পাচ্ছে কিভাবে এইরকম বিভেদ সৃষ্টি হচ্ছে। তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সে সিপিএমকে কেন বেছে নেবে, অর্থাৎ এসএফআইকে কেন বেছে নেবে? বামপন্থীরা গ্রামের গরিব মানুষের হয়ে লড়াই করার কথা বলছে, 100 দিনের কাজের টাকা ফেরত দেওয়ার কথা বলছে। আইনজীবীরা মামলা করেছেন, বামপন্থী আইনজীবীরা, যে 100 দিনের কাজের টাকা ফেরত দিতে হবে, তবে সেটা এসছে। 100 দিনের কাজ আবার চালু হওয়ার কথা 1 আগস্ট থেকে। তাহলে সেটা বামপন্থীদের লড়াই। আবাস যোজনার দুর্নীতি হলো বামপন্থীদের লড়াই। ওই যে বিজেপির কেন্দ্রীয় টিম এলো আবাস যোজনার দুর্নীতি নিয়ে তদন্ত কী সব নাকি করলো, তারপরে একজন কাউকে তো অ্যারেস্ট করাতে পারেনি, একজনের নামে থানায় এফআইআর করাতে পারেনি। আর তৃণমূল বিজেপির সেটিং তো আমরা ইডি সিবিআইয়ের ক্ষেত্রে দেখছি। রাজীব কুমারের বাড়িতে 19 সালে সিবিআই গেল, আজকে 25 সাল, মমতা ব্যানার্জি ধর্ণা দিলেন সেদিন, তারপর থেকে আজ অবধি কোনো কথা হয়েছে? হয়নি। বরঞ্চ বিজেপির বিভিন্ন নেতাদেরকে মিসকল মেরে মেরে তৃণমূলের নেতারা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে, আর বিজেপির নেতারা এখানে এমনি বাজার গরম করছে। শুভেন্দু অধিকারী 23 সালের ডিসেম্বরে বললেন যে 3টে তারিখ ঘোষণা করছি, তৃণমূলের 3 জন নেতা নাকি সব অ্যারেস্ট হয়ে যাবে। আজকে শুভেন্দু অধিকারী বাঙালিতে চলে গেছেন, তিনি আর দুর্নীতি নিয়ে কথা বলতে পারছেন না। আর তার প্রতিদান হিসেবে বিজেপিতে যখন উনি ছিলেন না, তখন বিজেপি নারদার চুরি নিয়ে ওদের বিজেপির ওয়েবসাইটে নারদার ভিডিও দিয়েছিল। এখন প্রতিদান হিসেবে শুভেন্দু অধিকারীর চুরির ভিডিও, যে টাকা নিচ্ছেন সেই ভিডিও বিজেপির ওয়েবসাইট থেকে মুছে গেছে। এই সেটিংয়ের বিরুদ্ধে পশ্চিমবাংলার জনগণকে কথা বলতে হবে, লড়াই করতে হবে, বামপন্থীরা পাশে আছে। আপনি যখন ছাত্র রাজনীতি করেন তখন ক্ষমতায় বুদ্ধদেব ভট্টাচার্য, এখন পালা বদল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের যে অবস্থা কিংবা এই যে শিল্প নিয়ে যেটা আপনি বলছেন, কোথাও এখনও বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে পড়ে? কাজের সময়ে সবসময় বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে পড়ে, কারণ এই ধরনের সংস্কৃতি মনস্ক ব্যক্তি, এই ধরনের মানুষ যিনি ভবিষ্যৎ দেখতে পারতেন, এই ধরনের মানুষ যিনি বলেছিলেন যে আমি নির্বাচনে হেরে যাব কি জিতে যাব ওটা কোনো ব্যাপার না, কিন্তু পশ্চিমবাংলা পিছিয়ে যাবে এই কারখানাটা না হলে, এই কথা, এই ধরনের দূরদৃষ্টি
আজকের কোনো নেতাদের মধ্যে দেখতে পাই না তো। অতীতে বুদ্ধবাবু বলুন, তার আগে জ্যোতিবাবু বলুন, অন্য নেতারা, কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা যখন ছিলেন তখন বামপন্থীদের সাথে তর্ক বিতর্ক ছিল, ঝগড়াঝাটি ছিল, এদিকে উন্নয়ন হবে না ওদিকে উন্নয়ন হবে, কিন্তু কেউ কাউকে চোর বলতে পারেনি। আজকের পশ্চিমবাংলায় বিরোধীরা যেভাবে সরকারের একের পর এক নেতা মন্ত্রীদেরকে চোর বলে উল্লেখ করছেন, এই সাংস্কৃতিক অবক্ষয় এটা পশ্চিমবাংলায় কোনোদিন ছিল না, এটা আজকে হয়েছে, এটা আমাদের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। যদি একটু সাবস্ক্রাইব করতে বলেন। সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন সাংবাদিকতার যা চারপাশে আমরা দেখি, আমরা চাই যে নতুন নতুন অংশের মানুষ এই সাংবাদিকতা পেশায় যুক্ত হন, নির্ভীক সাংবাদিকতা করুন, সত্য মিথ্যে গোটাটা নিয়েই চর্চা হোক, এবং সেই জন্যে এই আপনাদের যে চ্যানেল তৈরি হয়েছে তারাও এই নির্ভীক সাংবাদিকতার পক্ষে লড়াই করুক। আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ দাদা।